এখন দেখো এইদিকে বাচ্চাটা একে সামলাবো, খুব ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? বেস্ট অফ লাক। আবার আসিস দা। আচ্ছা। হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে আমার মামামের ফাইনাল পরীক্ষার প্রথম দিন। তো সত্যি এই দিনে এমন ঘটনা ঘটবে আমার মেয়ের, মানে কি বলবো। ও তো আগেরবার ভীষণ ভালো রেজাল্ট করেছিল, তো জানি না এবার কি হবে। আমি যেহেতু ওকে পড়াতে পারি না, ওকে মানে দেখতে পারি না, কারণ আমার তো জানোই যে ছোট একটা বেবি আছে, তাকে সামলাবো না ওকে। আমি ঠিকঠাক ভাবে সেইগুলো যেগুলো মানে পরীক্ষায় আসবে সেগুলো দেখাবো। ওর তো আমি টিচার রেখেছিলাম, তোমরা অনেকেই জানো, আমি বলেছি। তো সেই টিচার বিয়ে বাড়িতে চলে গেছে আমাদের কিছু প্রথমে না বলেই। প্রথমে একবার বলেছিল যাব, তো আমি মানা করেছি। দেখো বলেছিল আমি 3 দিনের জন্য যাব। তো 3 দিনের জন্য মানে সোমবার থেকে ওর পরীক্ষা স্টার্ট, আর সোমবার থেকেই যদি যায় সে, তাহলে কি করে হবে বলো? সব মঙ্গল বুধ 3 দিনই ওর পরীক্ষা আছে। তো 3 দিনই যদি ও যায়, তাহলে তো ওর পরীক্ষাটা পার হয়ে যাবে, 6টা পরীক্ষার মধ্যে 3টে পরীক্ষা পেরিয়ে যাবে। আর দেখো বাচ্চাদের আমি সারা বছর যা পড়াই না পড়াই, যতটাই পড়াই, কিন্তু ওরা কি ততটা মনে রাখে? কিন্তু পরীক্ষার আগে ওদের তো একটা সিলেবাস দিয়ে দেয়, রিভাইজ করাতে হয়, সেগুলো তো করাতেই হবে। না করালে তো মেয়ের কি মনে থাকবে? অতদিনের ছোট বাচ্চা, বড় মানুষ তো নয়, তাই না? তো ওদের তো, বাচ্চাদের তো পরীক্ষার আগে আগে যেটা যেটা পরীক্ষাতে আসে সেই সমস্ত কিছু পড়াতে হয়। তো সেটা আমি কিভাবে দেখাবো, আমি কতটা সামলাবো? আর আমার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমি ভীষণ অসুস্থ। আজ প্রায় 15 দিন ধরে আমি এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে আছি। তো এই যে আমি অসুস্থ অবস্থায় আমার আরেকটা বাচ্চা আছে, তাকে সামলাবো না এর পরীক্ষার জিনিসগুলো দেখাবো? একে আমি যদি পড়াতে বসি, তাহলে আমার ছেলে এসে যা কাণ্ড করে, এর সাথে মারামারি করবে, এর বইটা টেনে নিয়ে নেবে, এর খাতা টেনে নিয়ে নেবে, মানে এই সমস্ত মানে হচ্ছে। তো এইভাবে তো আর পড়ানো যায় না, তাই না? ওকে যদি কেউ রাখে, ওকে যদি কেউ নেয়, তাহলে আমি আমার মেয়েকে পড়াতে পারি। তো এই জন্যই আমার টিচার রাখা। আর সেই সমস্ত কিছু এই ফাইনাল পরীক্ষার সময়ই হলো। সেই ফাইনাল পরীক্ষার সময় টিচার চলে গেল। তো যাই হোক, আমি যতটা পারি, যতটা সামলাচ্ছি, চেষ্টা করছি যে আমার মেয়েকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে ভালো করে পাঠাতে। আমার ছেলে তো ভীষণ বিরক্ত করছে, কিন্তু কিছু করার নেই। আমি তারপর লাস্টে দুজনে খালি মারামারি করছে গিয়ে, কাছে কাছে গিয়ে। তো লাস্টে আমি কি করলাম, আমার ছেলেকে নিচে বসিয়েছি। নিচে বসিয়ে ওকে কার্টুন ধরিয়ে দিয়েছি। ও কার্টুনের মধ্যে শুধু গরু দেখে, তো ওকে আমি গরু চালিয়ে দিয়ে তারপরে আমার মেয়েকে নিয়ে খাটের উপর বসছি, যাতে ও কোথাও গিয়ে বিরক্তও না করে, আবার আমাদের এসেও বিরক্ত না করে। দেখতে পাচ্ছ ও খেতে বসেছে, ওকে কেমন মারছে। মানে এতটা, মানে দুজনে এত ছোট, তবু এত দুজনে মারপিট করে আর এত বিরক্ত করে, যেটা ধারণার বাইরে। সত্যি দুটো বাচ্চাকে নিয়ে সময় সময় আমার পাগল পাগল মনে হয়, অস্থির মনে হয়। মানে এত চিল্লামিল্লি করি, এত টেনশন হয়, মাথার উপর যেন আমার কত যে বোঝা চাপানো আছে শুধুমাত্র আমি জানি। 10টা বছর ধরে এই বোঝা বয়ে বেড়াচ্ছি, এই বোঝা নামানোর মতো কেউ নেই। সত্যি বলতে কি জানো তো, আপন মানুষই যখন কষ্ট বোঝে না, আর কি বলার আছে? এই যে দুটো বাচ্চাকে নিয়ে এইরকম তাল করছি, এই সময় যদি একটা লোক থাকতো কতটা ভালো হতো। তো এটা কেউ বোঝার মতো আছে? এই যে আমি আমার মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাই, বাই চান্স আমার তো শরীর খারাপ, মাঝে মধ্যে এতটাই খারাপ হয় যে আমি বিছানা ছেড়ে উঠতে পারি না। সত্যি যদি এমন একদিন হয়ে যায়, তাহলে আমি কি করে আমার বাচ্চাটাকে পরীক্ষা দিতে নিয়ে যাব, সেটাই আমি ভাবি। তো যাই হোক, এটা অন্য কেউ ভাবে না, কারণ সবাই আমার মাথায় বোঝা চাপিয়ে দেয়। মানে আমি কতটা নিতে পারবো সেটা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কেউ দেখেনি আর দেখতেও চায় না। তো যাই হোক, আমার মামামকে অনেক বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠালাম। দেখতেই পেলে যাওয়ার সময় কিন্তু গোপাল সোনাকে প্রণাম করে গেল, ঠাকুর প্রণাম করে ওই পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। আর এই যে দেখো আমাদের বাড়ি কে এসছে, বাংলাদেশ থেকে কিন্তু দাদা এসছে, আমার পিসির ছেলে। তোমরা হয়তো আগে কখনো দেখোনি, আর কোথা থেকে দেখবে, প্রায় 10 বছর আগে এসেছিল, আর আবার এসেছে। এই যে, তো আমি বললাম দাদা আয় আমাদের বাড়িতে, না হলে আবার কবে দেখা হবে। দেখা হবে কি না তাও জানি না, কারণ ওরা বাংলাদেশে থাকে। আর আমার পিসি পিসেমশাই কিন্তু কেউ বেঁচে নেই। এই যে দাদা আছে, দাদা কিন্তু মাঝে মধ্যে আসে। তো বিকেল বেলায় এসেছে, তো দাদাকে বললাম বস, আমি একটু চাটা বানিয়ে তোদেরকে দেই। আবার একটুখানি বাজারে যেতে হবে, কারণ কবে আসবে কবে আসবে না, তাই না? তো দাদার জন্য ভেবেছি একটা শার্ট নিয়ে আসি। মানে জানি না কবে আবার দেখা হবে, কবে আসবে আমাদের বাড়ি। তো ভাবলাম একটু মাংস টাংসও নিয়ে আসি। আর একা একা থাকি তো, তেমন আমি রান্না বাড়াও করতে পারি না, জানোই তো, দুটো বাচ্চাকে নিয়ে এত তাল সামলে। তো ওই ধরো তেমন ভাবে কোনো সবজি টবজিও কেনা হয় না, বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায় একা একা খেতে, তাই না?
পারাও যায় না, একা, একা খাওয়াও যায় না। তো যাই হোক দেখো চা বানানো একদম কমপ্লিট। আমি ২-৩ রকমের বিস্কিট দিয়েছি দাদাকে। আমি বলছি, "তোর যেটা ভালো লাগে সেটা তুই এখান থেকে খাবি।" বলছে, "আমি কি রাক্ষস? আমি এতগুলো একসাথে খাবো? আবার সঙ্গে, সঙ্গে তুই ক্যামেরাও করছিস।" আমি বলছি, "না, না তোর যেটা ভালো লাগে সেটা খা, যেটা ভালো না লাগে সেটা খাস না।" তো এই যে দেখো দাদাকে চা দিলাম, দাদা হাসছে। তো যাই হোক এবারে একটু যাবো বাজারে, কারণ ওই দাদার জন্য একটা শার্ট আনতে হবে আমি বললাম। তো এই যে দেখো আমি চলে যাচ্ছি বাজারে, আর কিছু খাবার জিনিস আনতে হবে। তেমন ভাবে তো আমার ঘরে কিছু রাখিই না। সত্যি কথা বলতে একা, একা থাকি তো। এখন আর তেমন ভাবে বাজার-ঘাট করাও হয় না। ওই অনেকদিন পর হয়তো সানডে সপ্তাহে ১ দিন বাজারে যাই। কারণ বাবুকে নিয়ে সবসময় বাজারেও যাওয়া যায় না, তাই না? ছোট বাচ্চা। তো যেদিন মাম্মা বাড়িতে থাকে সেইদিন হচ্ছে ওকে রেখে যাই। ওই তো বেশি করে সানডেতে বাড়ি থাকে। তো সানডেতে আমার যাওয়া হয়। তো যাই হোক সোনা পাপাকে কিন্তু মার কাছে রেখেই আমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো এই যে দেখো বাজার থেকে আমি ফিরেও এসেছি, আর অনেক কিছুই নিয়ে এসেছি। মাছ, মাংস, বাটা মাছ, একটু মাছের তেল, তারপর দাদার জন্য একটা শার্ট। তো আমি শার্টটাও তোমাদের দেখাবো। তো আজকের এনেছি মাটন। দেখো ও এসছে, বলল আজকের দিনটা থাকবো, কালকে সকালেই আমি চলে যাব। তো সেই বাংলাদেশ থেকে এসেছে, আর অনেক জায়গায় বেড়াতে যাবে। এখানে ওখানে, এখানে তো আত্মীয়-স্বজন অনেক আছে, তাই না? তো সবার বাড়ি যদি এক রাত করে থাকতে হয় তাহলে তো অনেকদিন থাকতে হবে। তো তাই বলছে আজকে আমি সন্ধ্যেবেলায় এসছি। আমি কিন্তু আজকের এই রাতটা থাকবো, কালকে সকালে চলে যাব। তো তাই ভাবলাম আজকের আমি মাছ মাংসগুলো নিয়ে যাই, সকালেও হয়ে যাবে। আর হচ্ছে রাত্রের জন্য মাটন করব, আর বাটা মাছ করব, একটা বাঁধাকপির ঘন্ট করব, আর সকালে যা করব করব। তো যাই হোক এই যে দেখো আমি ভালো করে মাটনটাকে সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে আমি প্রায় ০.৫ ঘন্টা রেখে দিয়েছিলাম, আর রাখার পরে দেখো এইরকম হয়েছে। এবার কিন্তু আমি মাটনটাকে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব কড়াতে। কড়াতে কষানোর পরে কিন্তু আমি প্রেসার কুকারে দেবো, প্রেসার কুকারে রান্না করব। কারণ মাটনটা একটু নরম, নরম না হলে কিন্তু আমার তো বাচ্চারাও আছে তারাও খায়, তো তারা খেতে পারবে না। তো তার জন্য কিন্তু আমি একটু নরম, নরম করেই রান্না করার চেষ্টা করি। আর এই দিকে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তো যাই হোক তারপর কিন্তু আমাদের খাওয়া-দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরের দিন সকালবেলায় আবার রান্নাবাড়া করেছি। রান্নাবাড়া করার পরে কিন্তু দাদা চলে গেছে। ভীষণ মন খারাপ হয়েছিল। দাদা কিন্তু ভীষণ মিশুকে হাসি ঠাট্টা মানে ঘর জমজমাটি করে রাখে। আর আমার ছেলে যদি মামা শব্দটা শুনতে পায় তাহলে এত আনন্দ হয়, মামাকে পেয়ে যেন মানে কি বলবো? কোনো দিনও দেখেনি, জীবনেও দেখেনি। তাকে পেয়েও কোনো মানে অসুবিধা নেই। কোলে যাচ্ছে, তার কাছে গিয়ে থাকবে, তার কোলে উঠবে এই করছে। তো যাই হোক এই যে বাটা মাছ অল্প একটুখানি রান্না করব, বাটা মাছের ঝাল। আর এই যে বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে গেছে, আর এই যে দেখো মটনটাও কিন্তু কমপ্লিট। তো যাই হোক রান্না বাড়া একদম কমপ্লিট। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর এবার তোমাদের দাদার আমি স্বাদটা দেখিয়ে দিচ্ছি। স্বাদটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এই দেখো মানে ঘিয়ে কালার ছিল, আর ঘিয়ে কালারের মধ্যে এই কালো কালারের বুটি, 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 বুটি ছিল। সারা জামাটাই এইরকম ছিল। দাদাকে পরতে কিন্তু বেশ ভালো লেগেছে। দেখতেই পাবে দাদাকে পরলে। কারণ দাদা হচ্ছে যখন যাচ্ছিল তখন কিন্তু এই শার্টটাই পরেছে। দাদাকেও কিন্তু এই শার্টটাতে বেশ মানিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। এই যে দেখো শার্টটা পরেছে দাদা, কেমন লাগছে বলো? তো যাই হোক দাদা কিন্তু পরের দিন দুপুর বেলায় খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়েছে। এই যে দেখতেই পাচ্ছ আরো এখানে দিদি বাড়ি আছে, দাদা বাড়ি আছে। তারপরে আরো অনেক আত্মীয়-কুটুম আছে এই দিক দিয়ে আশেপাশে। সবার বাড়ি কিন্তু যাবে। তার জন্যই কিন্তু সবার বাড়িতে ওই এক রাত করেই থাকছে। ওই সন্ধ্যেবেলার দিকে আসে, রাতটা থাকে, আবার ওই দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়ে। এই হচ্ছে। আর আমার ছেলেকে দেখো, ভালোভাবে চেনেও না, জানেও না। এমনভাবে মিশে গেছে, এখন এই যে ওর মামা চলে যাচ্ছে, ও পেছন, পেছন যাবে। মানে যে আসে তার পেছন, পেছন যেতে শুরু করে আর কান্না শুরু করে। দেখতেই পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। আর দাদা চলে যাচ্ছে আর দাদার পেছন, পেছন ওও চলে যাচ্ছে। মানে ওর চেনা নেই, জানা নেই। শুধু যদি শোনে মামা তাহলে আর ওর কিচ্ছু চাই না। ওর মামাই বেস্ট, ওর মামাই সেরা। মামা শব্দের অর্থ ওর কাছে বিশাল কিছু। তো দাদা চলে গেল, মনটা ভীষণ খারাপ। জানি না আবার কবে দেখা হবে, তবে আশা রাখি খুব তাড়াতাড়ি দাদার সাথে আবারও দেখা হবে। আর তারপর দেখো সন্ধ্যেবেলা হয়েছে, আর মাও চলে গেছে, এদিকে দাদাও চলে গেছে। আমি আবারও সেই একা হয়ে পড়েছি। আর এই যে দেখো দুজনকে কিভাবে আমি সামলাচ্ছি একা, কিচ্ছু করার নেই। এদিকে মাস্টার আসেনি, কিভাবে মেয়েটাকে কমপ্লিট করাবো। জানোই তো যে পরীক্ষার আগে সমস্ত কিছু রিভাইজ তো করাতেই হবে, আর অনেক সময় ও পারে না, সেগুলো তো আমাকে দেখাতেই হবে। তো তার জন্যই কিন্তু দেখো ছেলেকে আমি দিয়েছি কার্টুন দেখতে, আর মেয়েকে ওপরে পড়াতে বসেছি। সত্যি বলতে কি জানো তো, আমি কখনোই আমার ছেলেকে মোবাইল দেই না। আমার যত কষ্ট হোক আমি ওকে রাখার চেষ্টা করি, ওকে ভোলানোর চেষ্টা করি, কখনোই আমি মোবাইল দেখাই না। কিন্তু এখন বাধ্য হয়ে আমার ছেলেকে মোবাইল দেখাতে হচ্ছে। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।